এই সময়টা হলো প্রতিযোগিতার সময়। আমরা শহরে দেখি তার নিজের সন্তানকে হাতে ধরে স্কুলে নিয়ে যাচ্ছে, আবার ফিরে নিয়ে আসছে। হয়তো আমাদের মেয়েরা বা মায়েরা এত সুযোগ না থাকলেও আপনারা খেয়াল রাখবেন ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা। আরেকটা বিষয়, সন্ধ্যার পরে আপনার সন্তান বাইরে ঘোরাঘুরি করতেছে কিনা, খারাপ বন্ধুদের সাথে মিশতেছে কিনা খেয়াল রাখবেন। আমি বলতে চাই, একটা সময়ে মাদকের কিছু সমস্যা আছে, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন যাতে সেদিক থেকে এড়িয়ে আসতে পারে। আর আরেকটা বিষয়, 2026 12ই ফেব্রুয়ারি নির্বাচন আছে। এটা আগের থেকে একটু ভিন্ন ধরনের। আপনি আপনার পছন্দ প্রার্থীকে ভোট দিবেন, কিন্তু আরেকটা ভোট বাড়িয়েছে হ্যাঁ না। এটা হইল, প্রথমত বলবো, যেমন কিছু নীতিমালা দিয়েছেন জুলাই সনদে, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, ডেপুটি স্পিকার বিরুদ্ধ থেকে আসবে, তার পাশাপাশি প্রধানমন্ত্রী 2 বারের উপর 9 বছর। কিছু হানা আছে, এটা হলো আপনার ব্যক্তিগত বুঝ। এই ব্যাপারে আপনার অবগত হইতে হবে। আপনার পছন্দের ব্যক্তিকে আপনারা ভোট দেবেন। আর এই যে বিষয়টা হানা, এটা বুঝে শুনে আপনারা যা ভালো মনে করেন তাই পছন্দ করবেন। আমি উদাত্ত আহ্বান করব, বর্তমান সরকার একটা গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছেন, আপনাদেরকে নিয়ে আপনারা অংশগ্রহণ করবেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন আপনার পছন্দের ব্যক্তিকে। আপনাদের হাতে বাংলাদেশের চাবি, আপনারা আসুন, সুন্দর একটা বাংলাদেশ গড়ুন। 12ই ফেব্রুয়ারি সারাদিন ভোটে অংশগ্রহণ করুন। আমি সবার প্রতি এই আশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং ইউনো মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কামালউদ্দিন সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আশুগঞ্জ থেকে আগত মাধ্যমিক শিক্ষা অফিসার, যিনি অত্যন্ত কর্মঠ, দক্ষ, অভিজ্ঞ তরুণ বয়সে যিনি সুনাম অর্জন করেছেন, জনাব শরীফুজ্জামান, একাডেমিক শিক্ষা অফিসার, আশুগঞ্জ। হ্যালো, সম্মানিত উপস্থিতি, সকলকে শীতের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমার সামনে উপবিষ্ট অভিভাবকগণ, আপনাদের মনে থাকার কথা, এখান থেকে আরও বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমরা এই ধরনের একটি অভিভাবক সমাবেশ করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ হতে না পারে তাহলে তাকে আগামী এসএসসি পরীক্ষায় আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ দিব না। আমরা সেই কাজটি ইউনো স্যারের নেতৃত্বে এবং পরামর্শে সেই কাজটি আশুগঞ্জ প্রত্যেক স্কুলে আমরা সেই কথার বাস্তবায়ন করছি এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম প্রায় শেষের দিকে। তো যে সমস্ত শিক্ষার্থী টেস্ট পরীক্ষা অ্যালাউ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে অভিভাবক যারা আছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আপনাদের বাচ্চাকে সঠিকভাবে খেয়াল রেখেছেন, সেই কারণে আপনার বাচ্চা টেস্ট পরীক্ষা অ্যালাউ হতে পেরেছে। কিন্তু আপনারা জানেন আমাদের এপ্রিলের 21 তারিখে আমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। সময় খুবই কম, সংক্ষিপ্ত। এই যে কয়টা দিন সময় আছে, আমাদের হাতে 2 মাসের মতো সময় আছে। এই 2 মাস যেন আপনার বাচ্চা সঠিকভাবে পড়াশোনা করে এবং তারা যেন একটি ভালো রেজাল্ট তৈরি করতে পারে। এসএসসি একটি ভালো রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ জীবনে ভালো জায়গায়, ভালো বিশ্ববিদ্যালয়ে, ভালো কলেজে পড়তে চাইলেও এসএসসি পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আমরা যদি ভালো কোথাও জব করতে চাই সেক্ষেত্রেও এসএসসি পরীক্ষার সার্টিফিকেট কিন্তু আলাদা একটি মূল্যায়ন আছে। অভিভাবক যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আজকে থেকে শুরু করে প্রত্যেকটা দিন আপনার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন। যতদিন পরীক্ষা শেষ না হয় এসএসসি পরীক্ষা, ততদিন আপনার বাচ্চা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে
এতটুকু নিশ্চিত করবেন, আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চয়ই ভালো হবে। তো আজকের এই প্রোগ্রামের সফল আয়োজন করার জন্য প্রতিষ্ঠান প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমাদের ইউনো মহোদয়কে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যারের ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদের সকল প্রতিষ্ঠানের স্যারকে সময় দিচ্ছেন এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি স্যারের স্বপ্ন আগামী এসএসসি 2026 পরীক্ষায় শতভাগ পাশ করার যে আমরা লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি সেই উদ্দেশ্য আমাদের সফল হবে ইউনো স্যারের নেতৃত্বে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের শতভাগ এসএসসির জন্য পাশ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শরীফুজ্জামান স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আপনাদের আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, আশুগঞ্জ উপজেলার অভিভাবক, লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, আমাদের কর্ণধার জনাব রাফে মোহাম্মদ সরা স্যারকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। যাই হোক, একটু ব্যর্থ ঘটেছে। আজকের এই সভার সম্মানিত সভাপতি ছিলেন জনাব কামালউদ্দিন স্যারকে বক্তব্য দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আজকের সভার সম্মানিত সভাপতি জনাব কামালউদ্দিন স্যারকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশের উপস্থিত আশুগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয়, যিনি আশুগঞ্জ উপজেলাকে একটি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের এই আশুগঞ্জ উপজেলাতে 18টি স্কুল, 5টি মাদ্রাসা এবং কলেজ রয়েছেন। এইগুলোতে কিভাবে সুশিক্ষা অর্জিত হয় সেই লক্ষ্যে উনি এত ব্যস্ততার মধ্যে দিয়েও যে শিক্ষা কিভাবে এগিয়ে যাবে, আলোকিত মানুষ তৈরি হবে, সেই জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন, যেটা আমি বর্ণনা করতে পারবো না। ওনার সামনে কি বলবো, উনি যে পরিশ্রম করতেছেন আমাদেরকে নিয়ে, যে কিভাবে ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত এবং আলোকিত মানুষ করে গড়ে তোলা যায়, সেই ব্যাপারে উনি কাজ করছেন। উনি প্রতিটা বিদ্যালয়ে প্রি-টেস্ট পরীক্ষার সময়ে উনি আইসা একটা অভিভাবক সমাবেশ করেছেন ওনার নিজের উদ্যোগে, এবং প্রি-টেস্টের পরে আবার এসএসসি পরীক্ষার আগে আবার একটা শিডিউল করে এই পুরো উপজেলার মধ্যে প্রতিটা স্কুলের মধ্যে এই সমাবেশের আয়োজন করছেন অভিভাবকদেরকে নিয়ে, যাতে করে শিক্ষা সঠিকভাবে বাস্তবায়ন করা যায়। তো এখন এত পরিশ্রমের ফলে আমরা যদি একটু সহযোগিতা করি স্যারকে, তাইলে আমাদের এই আশুগঞ্জ উপজেলা এই জেলার মধ্যে শিক্ষায় শ্রেষ্ঠ হবে। উনি অভিভাবকদেরকে ডাকার জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন এবং কিভাবে এই অভিভাবক সমাবেশটা করা যায় এই ব্যাপারে আমাদেরকে নিয়ে উনি মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, পরে শিডিউল দিয়েছেন। এই শিডিউল যে উনি রক্ষা করতে পারছেন আজকে, ওনাকে আমি স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে এই লালপুর স্কুলের এই হাজার হাজার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। অভিভাবকদের সাথে আমার অনেক কথা ছিল, আজকে কিন্তু আমার কথা অন্তত 1-2 ঘন্টা লাগতো, সকল কথা আমি জমিয়ে রাখছিলাম। কিন্তু আজকে আমি ইউনো মহোদয়ের নির্দেশনা আজকে শুনব। উনি যেইভাবে নির্দেশনা দিবেন, অভিভাবকবৃন্দ আপনাদের কাছে আমি প্রত্যাশা রাখবো, আপনারা যদি আপনাদের সন্তানদের প্রতি এইটুকু খেয়াল রাখেন, স্যারের নির্দেশনা মতো একটু খেয়াল নেন, তাইলে আপনার এই বাচ্চাটি সবাই ভালো মানের পাস করবে এবং আমাদের স্কুলের একটা বিজয় অর্জিত হবে।
বিশেষ করে লালপুর স্কুলটি একটি ঐতিহ্যবাহী এবং বেশি শিক্ষার্থী বিদ্যালয়। আশুগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী আমার এই স্কুলে। তো এখানে শিক্ষার্থীদেরকে যদি আপনারা, অভিভাবক যারা আছেন, পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেছেন, আপনারা যদি একটু নজর দেন এবং তাদের খেয়াল রেখে আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা ইউনুস স্যার যেভাবে পরিশ্রম করছেন, আমরাও ইনশাল্লাহ এইভাবে আপনার বাচ্চাদের শিক্ষার মান ভালো করার জন্য, উন্নয়ন করার জন্য আপনার চেষ্টা করে যাব। আমি বিশেষ কিছু বলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। স্যারের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য এবং দীর্ঘক্ষণ ব্যাপী উনি দিবেন। আপনারা তা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবেন। যদি করেন, আশা করি আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার মান উপজেলার মধ্যে প্রথম স্থানে যাবে ইনশাল্লাহ। শতভাগ পাশের নিশ্চয়তা স্যারে দিয়েছেন, ওই মতো কাজও করেছেন। আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন। যারা এই সমাবেশে উপস্থিত হয়ে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, অভিভাবকরা, শিক্ষার্থীরা ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আজকের সভার সম্মানিত সভাপতি ও লালপুর সূর্য কুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কামাল উদ্দিন স্যারকে। প্রিয় এলাকাবাসী এবং সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত যার জন্য অধীর আগ্রহে বসা আছেন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আশুগঞ্জ উপজেলার অভিভাবক, আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আমাদের লালপুর সূর্য কুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব রাফি মোহাম্মদ সরা স্যার। রাফি মোহাম্মদ সরা স্যারকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ এই লালপুর সূর্য কুমার দাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজকের এই অভিভাবক সমাবেশ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভায় উপস্থিত আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং স্টেজে যারা বসে আছেন, আমাদের লালপুরের সম্মানিত প্যানেল চেয়ারম্যান, আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং মিডিয়ার কর্মীবৃন্দ, সকলকে শুভ সকাল। আপনারা ভালো আছেন? অভিভাবকরা ভালো আছেন? আপনারা কিছুদিন আগেও কিন্তু আপনারা আমাদের সামনে আমরা একসাথে বসেছিলাম, আপনাদের খেয়াল আছে? আগের অভিভাবক সমাবেশে কারা ছিলেন? হাত তুলতে পারবেন? বেশি লোক না। আসলে গত কিছুদিন আমরা যে কাজ করছি শিক্ষার মান উন্নয়নের জন্য, আসলে দেখতে পাচ্ছি যে শুধু একমাত্র আমরাই কাজ করে যাচ্ছি। অভিভাবকদের যত নির্দেশনাই দিচ্ছি, অভিভাবকদের যত পরামর্শই দিচ্ছি, অভিভাবকদের যত অনুরোধই করছি, অভিভাবকদের মধ্যে আমরা সচেতনতা আনতে পারতেছি না। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বসো। শিক্ষার্থী যারা আছো একেবারে বসো, একেবারে পিন ড্রপ সাইলেন্ট হবে, কোনো কথা বলবা না, কেউ সাইড টপ করবা না। তো অভিভাবক আপনারা, আমি আসলে আপনাদেরকে বারবার আপনাদের সাথে আসছি, বিভিন্ন সময় স্কুল পরিদর্শন করছি, অভিভাবক সমাবেশ করছি, কিন্তু আমরা অভিভাবকদের কাছ থেকে সেরকম কোনো সাড়া পাচ্ছি না। এই যে একটু আগে আমি স্যারদের সাথে কথা বললাম যে স্যার আপনার স্কুলের কতজন শিক্ষার্থী, বললো 1000। তারপর ক্লাস 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে কতজন স্টুডেন্ট? 350। তো আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট ক্লাস 10 এবং এসএসসি পরীক্ষার্থীর যারা অভিভাবক তারা যাতে উপস্থিত হয় এখানে। তো পরে আমি এখানে বসে বসে গুনলাম যে কতজন অভিভাবক আছে। সর্বোচ্চ 80 জন। 360 জনের মধ্যে থেকে যদি 150 জনও আসতো বা 200 জনও আসতো, তাও আমি মনে করতাম যে না, আমাদের অভিভাবকরা সচেতন। কিন্তু 350 জনের মধ্যে যখন মাত্র 70-80 জন উপস্থিত হয়, আমার বলতে হবে যে আমার অভিভাবকরা সচেতন না।
প্রিয় অভিভাবকবৃন্দ, গত অভিভাবক সমাবেশে আমরা কিছু অনুরোধ করেছিলাম আপনাদেরকে যে আপনারা আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন। আপনার সন্তানরা সকালে ঘুম থেকে উঠে একেবারে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কি কি কাজ করছে সে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আমরা পিতামাতা হই, পিতামাতা হলে বা বাবা মা হতে শুধু সন্তান জন্ম দিলেই হয় না, সেই সন্তানের বেড়ে ওঠার পেছনে আমাদের অবদান রাখতে হয়। একজন প্রকৃত পিতামাতা, একজন প্রকৃত বাবা মা তখনই হন যখন তিনি তার সন্তানকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, একজন প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন, একজন সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারেন। আপনি সন্তান জন্ম দিতে পারবেন, কিন্তু সেই সন্তান যদি প্রকৃত মানুষ না হয় তাহলে সেই সন্তানই একদিন আপনাকে বলবে যে আমার বাবা মা আমাকে সঠিক শিক্ষা দেন নাই। তাদের জীবনে যদি কোনো ব্যর্থতা থেকে থাকে সন্তানের, সেই সন্তানের ব্যর্থতার জন্য এই আপনাকে দায়ী করবে। এই কথাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আমরা বলেছিলাম এসএসসি পরীক্ষায় টেস্ট পরীক্ষা হবে, সেই টেস্ট পরীক্ষায় যারা পাশ করতে পারবে না তাদেরকে আমরা এসএসসি পরীক্ষাতে অ্যালাউ করব না। আমাদের এই লালপুর সূর্যকুমার দাস উচ্চ বিদ্যালয় থেকে 160 জন টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 136 জন টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। শুধুমাত্র সেই 136 জনই এসএসসি পরীক্ষায় বসতে পারবে। অবশিষ্ট যে 24 জন তাদেরকে পরবর্তী বছর পুনরায় টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে তারপর টেস্ট পরীক্ষা দিতে হবে, এসএসসি পরীক্ষা দিতে হবে। তো এই বিষয়টা আমি সকল অভিভাবক এবং বিশেষ করে ক্লাস 10 এবং অন্যান্য যারা শিক্ষার্থী আছে তাদেরকে এই বিষয়টা জানতে হবে যে তোমরা যদি ঠিকভাবে পড়ালেখা না করো তোমাদেরকে পরবর্তীতে আর কোনো শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না। তুমি যদি ক্লাস 1-এ পড়ো, ক্লাস 1-এর যদি পাশ করতে না পারো তুমি 2-তে উত্তীর্ণ হবে না। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, তুমি ক্লাস 8-এ যদি সকল পরীক্ষায় সকল বিষয় পাশ করতে না পারো তোমাকে ক্লাস 9-এ উত্তীর্ণ করা হবে না। এই যে বিদ্যালয় একটা স্কুল, এই বিদ্যালয়টা শুধুমাত্র এই যে চারিদিকে বাউন্ডারি সেটা না। এই যে বিদ্যালয়টা শুধুমাত্র যে আমাদের এই যে দোতলা একটা ভবন রয়েছে সেটা না। আমাদের এই বিদ্যালয়ে যে শুধুমাত্র ক্লাস হয়, আমাদের শিক্ষকরা ক্লাসে ক্লাস নেন, সেটা স্কুল না। স্কুলের সবচেয়ে বড় বিষয় হচ্ছে শৃঙ্খলা। আমাদের জীবনে চলাফেরা করতে হলে, জীবনে এগিয়ে যেতে হলে আমাদের একটি শৃঙ্খলিত জীবন যাপন করতে হয়। সেই আমাদের জীবনের প্রারম্ভে, আমাদের জীবনের এই কিশোর বয়সে, আমাদের এই জীবনের এই উঠতি বয়সে এই শৃঙ্খলাটা আমরা শিখতে পারি স্কুল থেকে। শৃঙ্খলা কিভাবে? ধরো তোমরা জীবনে, আমাদের জীবনটা হচ্ছে সম্পূর্ণ একটি যুদ্ধক্ষেত্র। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে যুদ্ধ করতে হয়, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে নিজেদের যোগ্যতার পরীক্ষা দিতে হয়। আমরা যারা যোগ্য তারাই এগিয়ে যেতে পারি, এবং যারা যোগ্য নয় তারা আমাদের এই জীবন যুদ্ধে আমরা পিছিয়ে পড়ি। এই শিক্ষাটা কিন্তু আমরা স্কুল থেকে পাই। তোমরা যারা এখানে ক্লাস 1-এ ভর্তি হয়ে ক্লাস 10-এ পাশ করে বের হয়ে যাও, তোমাদের কিন্তু প্রতিটা বছর একটি অর্ধবার্ষিকী পরীক্ষা হয় এবং একটি বার্ষিক পরীক্ষা হয়। সেই বার্ষিক পরীক্ষায় তোমরা যে প্রতিদিন সকালে স্কুলে আসছো, স্কুলে অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করছো, তোমরা ক্লাস করছো, তোমাদের ক্লাসে টিচাররা পড়াচ্ছেন, সেই পড়াগুলো তোমরা কি গ্রহণ করতে পারছো কি না, সেই পড়াগুলো থেকে তোমরা কি শিক্ষা লাভ করছো, সেগুলো কিন্তু তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষায় তোমাদের মূল্যায়ন করা হয়। তো তোমাদের এই প্রতি বছর এই যে শিক্ষা নিচ্ছ এবং সেই শিক্ষার মাধ্যমে তোমরা কি জানতে পারছো, তোমাদের জ্ঞানের সাথে কি যোগ হচ্ছে, তোমাদের জ্ঞান কতটা বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু তোমরা এই পরীক্ষার খাতার মাধ্যমে তোমাদের মূল্যায়ন করতে হয়। তো এইগুলো কিন্তু আমাদের জীবনের পরীক্ষা। তোমরা যে এই যে স্কুলে প্রতি বছর পরীক্ষা দিয়ে পাশ করতে পারছো, এই পরীক্ষাগুলো কিন্তু পরবর্তী জীবনেও কিন্তু দেখবা পরীক্ষার কোনো শেষ নাই। স্কুলে পাশ করবা, এসএসসি পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষা দিবা,
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা দিবা, পরবর্তীতে চাকরি জীবনে বিভিন্ন পরীক্ষা দিবা, চাকরিতে প্রমোশন পাওয়ার জন্য পরীক্ষা দিবা। এমনকি জীবনের এমন এমন সময় আসবে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে এমন এমন অনেক পরীক্ষা দিতে হবে। সেটা তোমাদের বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যেমন পরীক্ষা, যে কোনো পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে তোমার পরীক্ষা। আমাদের প্রতিটা দিন এক একটা পরীক্ষা, প্রতিটা দিন নিজেকে যোগ্য প্রমাণ করা একটা পরীক্ষা। এই পরীক্ষাগুলো যাতে আমরা পাশ করতে পারি, সেজন্যই কিন্তু আমাদের এই স্কুলের পরীক্ষাগুলা আয়োজন করা হয়। এই যে পরীক্ষাগুলোয় তোমরা শিখতে পারবা যে পরীক্ষাগুলো কিন্তু আমাদের জীবনের এক একটা বৈতরণী। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করি, আমাদের সমস্যা ফেস করি, এই সমস্যাগুলো যাতে আমরা সহজে পরবর্তী জীবনে যে পার করে যেতে পারি, সেজন্যই আজকে এই স্কুল জীবনে আমাদের পরীক্ষাগুলো নেওয়া হয়, যাতে পরীক্ষা আমাদেরকে পরবর্তী জীবনের পরীক্ষাগুলোর জন্য নিজেদেরকে প্রস্তুত করে গড়ে উঠতে পারে। পরবর্তী জীবনে আমাদের যে কোনো সমস্যা ফেস করার জন্য আমাদের যে মনোবল দরকার, আমাদের যে দৃঢ়তা দরকার, আমাদের যে প্রিপারেশন দরকার, প্রস্তুতি দরকার, নিজেদেরকে তৈরি করা দরকার, সে তৈরি করা শিক্ষা দেয় এই পরীক্ষাগুলো। তোমরা এখন প্রতিটি পরীক্ষার আগে, প্রতিটি বিষয়ের পরীক্ষার আগে যে প্রস্তুতি নাও, সিলেবাসের পড়াটা শেষ করো এবং সেই অনুযায়ী পরবর্তীতে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও। ঠিক একইভাবে জীবনে দেখবে এমন এমন সিচুয়েশন আসবে, যে সিচুয়েশনের আগে তোমার নিজেদেরকে প্রস্তুত করতে হবে। যে সিচুয়েশন ফেস করার আগে সেই সিচুয়েশন সম্পর্কে তোমার স্টাডি করতে হবে। এবং সেই সিচুয়েশনটা এমন না যে তোমার স্কুলের পরীক্ষার সিলেবাসে যেরকম একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী হবে। সেই সিচুয়েশনে এমন হবে যে তুমি সেটা আগের থেকে বুঝতে পারবে না। পরীক্ষার প্রশ্ন কিভাবে হয় সেটা কিন্তু তুমি আগে বুঝতে পারো, পূর্ববর্তী বছরের প্রশ্ন দেখে তুমি বুঝতে পারো। কিন্তু তোমার জীবনে এমন এমন পরীক্ষা আসবে, এমন এমন বিপদ আসবে, এমন এমন কঠিন সময় আসবে, যেই সময়গুলো তুমি আগের থেকে বিশ্লেষণ করতে পারবা না, যে সম্পর্কে তুমি আগের থেকে কোনো ধারণা করতে পারবা না। তোমার সম্পূর্ণ তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে সেই চ্যালেঞ্জগুলো তোমাকে ফেস করতে হবে। তো এই জন্যই তোমাদের এই পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে এখন থেকেই প্রস্তুত করতে হবে, যাতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে তোমরা যে কোনো প্রবলেম ফেস করে আসতে পারো, যে কোনো চ্যালেঞ্জ তোমরা মোকাবেলা করতে পারো, যে কোনো বৈতরণী তোমরা পার করে আসতে পারো। তো এই জন্যই তোমাদেরকে আমি অনুরোধ করব, এখন তোমাদের যে কাজ, তোমাদের যে নিজেদেরকে প্রস্তুত করার সময়, তোমাদের মধ্যে দৃঢ়তা গড়ে ওঠার সময়, তোমাদেরকে মনোবলটাকে শক্ত করার সময়, তোমাদের প্রত্যয় গ্রহণ করার সময়, শিক্ষা নেওয়ার সময়, এই সময়টা তোমরা কাজে লাগাও। তোমাদের মূল কাজ পড়ালেখা করা, পড়ালেখা করতে হবে। পড়ালেখা করা তোমাদের মূল কাজ, পড়ালেখা তোমাদের মূল কাজ, পড়ালেখা তোমাদের মূল কাজ। এছাড়া আর তোমাদের কোনো কাজ নেই। তোমরা খেলাধুলা করো, সেটা পড়ালেখার পাশাপাশি। তোমরা কো কারিকুলার অন্যান্য অ্যাক্টিভিটিস করো, কেউ বিতর্ক করো, কেউ গান গাও, কেউ কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। এগুলো কিন্তু তোমাদের পড়ালেখার পাশাপাশি, পড়ালেখার সহযোগী কাজ। কিন্তু পড়ালেখা হচ্ছে তোমাদের সর্বপ্রধান কাজ। পড়ালেখা অবশ্যই করতে হবে। তোমরা যেমন জীবন ধারণের জন্য যেমন আমাদের খাওয়া দাওয়া করা প্রয়োজন, শরীর গঠনের জন্য আমাদের যেমন খাওয়া দাওয়া করা প্রয়োজন, পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হয়, সুস্থ জীবন ধারণের জন্য যেমন আমাদের দৈনিক ব্যায়াম করতে হয়, আমাদের খেলাধুলা করতে হয়, ঠিক তেমনি আমাদের যে শরীরের ভিতর একটা আত্মা আছে, সেই আত্মার পুষ্টির জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়। তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে আমার শরীরটা যে নাড়াচ্ছি, কিভাবে নাড়াচ্ছি? এই যে আমি কথা বলতেছি, কিভাবে কথা বলতেছি? এই যে চারিদিকে এত শব্দ, সেই শব্দ আমি কিভাবে করতেছি? আমার ভেতরে আমার একটা আত্মা আছে, আমার একটা সোল আছে। আমার বডি যেমন আলাদা, সোল আরেকটা আলাদা। এই সোলটা আমাকে পরিচালনা করে, এই সোলটা আমাকে চিন্তা শক্তি দেয়, এই সোলটা আমার বিবেককে তৈরি করে, এই বিবেককে পরিচালনা করে আমার এই সোলটা। এই সোলটাকে আমাদের পরিশুদ্ধ করতে হবে, এই সোলটাকে আমাদের
সুন্দর করে গড়ে তুলতে হবে। তাহলেই আমি এই হাত দিয়ে ভালো কাজ করতে পারবো, এই মুখ দিয়ে ভালো কথা বলতে পারবো, কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করতে পারবো এবং আমার বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারবো। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রতিদিন পড়ালেখা করবা, প্রতিদিন স্কুলে আসবা, তোমার শিক্ষক তোমাকে কি পড়ালেখা করাচ্ছেন সেই বিষয়টা প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বা, কোনোদিন পড়ালেখা বাদ দিবে না। তোমাদের কাছে একটাই মেসেজ, পড়ালেখা, আর কোনো মেসেজ নেই। এবার অভিভাবকবৃন্দ, আপনাদের কাছে আগেই বলেছি যে আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখবেন, কার সাথে মেলামেশা করছে, কোথায় যাচ্ছে, স্কুলে আসছে কিনা, স্কুলে না আসে কোনো বাজারে বসে আড্ডা দিচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। আপনার সন্তান স্কুল শেষে বাসায় ফেরত যাচ্ছে কিনা খেয়াল রাখবেন। মাদকের সাথে যুক্ত হচ্ছে কিনা খেয়াল রাখবেন। মোবাইল ফোনের প্রতি বেশি আসক্ত হচ্ছে কিনা খেয়াল রাখবেন। আজকে যদি আপনি এই খেয়ালগুলো রাখেন, পরবর্তী জীবনে আপনার সন্তান আপনার খেয়াল রাখবে। আমরা তো সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাই। আমাদের প্রতিটা দিন আমরা অনেক কিছু করি, এই যে অভিভাবক সমাবেশ করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি, এত কিছু করতেছি, কিন্তু আমাদের মূল ডেস্টিনেশন কই? সে কবর। প্রতিটা দিন প্রতিটা পদক্ষেপের মাধ্যমে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সকলকেই বার্ধক্যে উপনীত হতে হবে। আমাদের সকলকেই একদিন না একদিন আমাদের এই সন্তানের প্রতি নির্ভরশীল হতে হবে। এই সন্তানের কাজের দ্বারাই একসময় মানুষ আমাকে মূল্যায়ন করবে। আপনার সন্তান যদি ভালো হয়, আপনার সন্তান যদি একজন বড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, একজন ভালো বিচারক হয়, তাহলে বলবে যে অমুকের বিচারকের বাবা অমুক। আপনার সন্তান যদি একটি খারাপ মানুষ হয়, আপনার সন্তান যদি দুর্নীতিবাজ হয়, আপনার সন্তান যদি চোর হয়, তাহলে বলবে ওই যে চোরের পিতা যাচ্ছে। তো আপনার সন্তানের দ্বারা আপনার পরিচয় হবে, এই বিষয়টা মাথায় রাখেন। সেভাবে আপনার সন্তানকে গড়ে তুলবেন, আপনার সন্তানের খেয়াল রাখবেন। এবং একটি বিষয়, এসএসসি পরীক্ষার্থী যারা আছে এবং এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক যারা আছে, তাদেরকে অনুরোধ করব, আপনার সন্তানের জন্য পড়ালেখা করা ছাড়া এখন অন্য কোনো কাজ নাই। শুধু খাবার দিবেন আর পড়ালেখা করাবেন, আর কোনো কাজ করা দরকার নেই। আর শরীরটা যাতে ভালো থাকে এই দিকে খেয়াল রাখবেন। আপনার স্কুলে গত 15 জানুয়ারি থেকে স্পেশাল ক্লাস শুরু করা হয়েছে। আমরা সকল শিক্ষক, সকল বিদ্যালয়, সকল স্যারদের সাথে বসেছিলাম। স্যারদেরকে অনুরোধ করেছি যে স্যার, আপনি নিজে এবং আপনার যে বিষয়ভিত্তিক স্যার আছেন তাদের সাথে কথা বলে এই বাচ্চারা যেই সাবজেক্টে দুর্বল তাকে সেই বিষয়ে আলাদাভাবে যত্ন নিন। এবং স্যাররা আমাকে কথা দিয়েছেন তারা সেই বিষয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছাত্রের বিষয়ে তারা যত্ন নেবেন। আপনি শুধু এতটুকু নিশ্চিত করেন যে আপনার সন্তান নিয়মিত স্পেশাল ক্লাসে আসছে কিনা। আপনার সন্তান যদি নিয়মিত স্পেশাল ক্লাসে না আসে, তাহলে আপনার সন্তান কিন্তু এসএসসি পরীক্ষা ভালো করতে পারবে না। আমরা যে এত কষ্ট করে এসএসসি পরীক্ষার খাতাগুলো দেখেছি, আমরা যে এত কষ্ট করে এই যে টেস্টে অনেকগুলো স্টুডেন্টকে বঞ্চিত করি নেই, তারা তাদের যোগ্যতা অর্জন করতে পারেনি, তারা পাশ করতে পারেনি। তাহলে তারা যে এই যে টেস্ট পরীক্ষাটা পাশ করলো, এসএসসিতেও যাতে তারা পাশ করতে পারে, সেজন্য কিন্তু আপনাদের অভিভাবকদের এখন মূল দায়িত্ব। আমরা কিন্তু এই যে ক্লাস 10 পর্যন্ত বিদ্যালয় থেকে আপনার সন্তানকে যাবতীয় শিক্ষা দিয়ে রেখেছি। আগামী 4 মাস আপনার সন্তানকে আপনারা অবশ্যই বাড়িতে রাখবেন, সে পড়ালেখা করছে কিনা সেটা দেখবেন। কোনো ধরনের আড্ডাবাজি করতে দিবেন না, সন্ধ্যার পর বাসা থেকে বেরোতে দিবেন না। সন্ধ্যায় পড়ালেখা করতে না বসলে রাতে খাবার দিবেন না। এবং অবশ্যই আমাদের যারা নারী শিক্ষার্থী আছে তাদের অভিভাবকদেরকে অনুরোধ করব, বিয়ে দেওয়া যাবে না। এসএসসি পরীক্ষা যে একটা ভালো পাত্র পাইলাম বিয়ে দিয়ে দিলাম, এই কাজ করা যাবে না। যদি বিয়ে দেন আমি আইনগত ব্যবস্থা নিব অভিভাবকদের বিরুদ্ধে এবং সর্বোচ্চ আইন প্রয়োগ করব। এবং শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে মেয়ে যারা আছো, ছেলে শিক্ষার্থী এত কম কেন? ছেলেরা আসে না, ছেলেরা কথা শুনে না। আচ্ছা মেয়ে, তোমরা বিয়ে করা যাবে না 18 বছরের আগে। কে কে 18 বছরের আগে বিয়ে করতে চাও দেখি তো?
কেউ বিয়ে করতে চাও না? আর 18 বছরের আগে বিয়ে করতে চাও না? কে কে তার হাত তুলো। চাও না? কে কে বিয়ে করতে চাও না 18 বছরের আগে? আচ্ছা, ধন্যবাদ। জীবনে প্রতিষ্ঠিত হতে হবে আগে, তারপর বিয়ে শাদী। ঠিক আছে? পড়ালেখা করতেছো, ভালো রেজাল্ট করতে হবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, নিজেকে এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য যোগ্য নাগরিক হিসেবে আগে প্রস্তুত করবা, তারপর বিয়ে করবা। তাহলে দেখবা ভালো পাত্র পাবা। ঠিক আছে? আর না হলে ভালো পাত্রও পাবা না। এই বিষয়টা মাথায় রাখবা। এই সমাজ, এই দেশ কিন্তু আমরা কিন্তু একটা ক্ষুদ্র দেশ। এই আমাদের কিন্তু অনেক বেশি সীমাবদ্ধতা, কিন্তু আমরা স্বপ্ন দেখি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা অনেক বড় অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ হতে চাই। তো সেখানে কিন্তু আমাদের নারীদেরকে আমরা যদি এভাবে আগে আগে বিয়ে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের নারীদের সহযোগিতা লাগবে, যেহেতু আমাদের সমাজের জনসংখ্যার অর্ধেকের বেশি কিন্তু নারী। নারীদের অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করা ছাড়া আমরা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবো না। এই প্রত্যেকটা ছাত্রী, তোমরা এখানে যারা আছো, তোমরা বিষয়টা মাথায় রেখো। তবে আমি এই যে মা যারা বসে আছেন, আমি আপনাদেরকে ছোট করছি না। এই যে আপনারা যে আপনাদের বাবা মার প্রতি, আপনাদের শ্বশুর শাশুড়ির প্রতি, আপনাদের সন্তানের প্রতি, আপনাদের স্বামীর প্রতি, আপনার সংসারের প্রতি যে কষ্টটা করেন, সে তার জন্য যদি আপনি বেতন দিতেন, সেই বেতন আপনার স্বামী আপনাকে দিতে পারতো না। আপনার বেতন, আপনার স্বামী যা কামাই করে সারাদিন বাইরে কষ্ট করে, আর আপনি ঘরে যা করেন, দুইজনের, আপনাকেও যদি বেতন দিতাম, আপনার স্বামীরও যদি পারিশ্রমিক থাকতো, দুইজনের তুলনায় দেখা যেত আপনার বেতন বেশি। তাহলে চিন্তা করেন, আপনি যেই কষ্টটা আপনার সংসারের প্রতি আপনি করতে পারতেছেন, এইটা যদি আপনি আপনার দেশের প্রতি করতেন, আমাদের দেশের অর্থনীতি কতটা এগিয়ে যেত। বা এর পিছনে আপনারা যে কাজ করছেন, সেটাকেই যদি আমরা অর্থনৈতিক সূচকে রূপান্তর করতে পারতাম, তাহলে আমাদের দেশের জিডিপি কত বৃদ্ধি পেত, আমাদের পার ক্যাপিটা ইনকাম কত বৃদ্ধি পেত। তাহলে আপনার যে মেয়ে সন্তান আছে, তার যত্ন নিন, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার সকল ব্যবস্থা নিন। আপনার ছেলেকে আপনি যেভাবে দেখেন, আপনার মেয়ে সন্তানকেও সেভাবে দেখবেন। এবং এখানে যারা শিক্ষক উপস্থিত আছেন, আপনারা যদি পিছনে না থাকে সামনে থাকতেন, তাহলে আরো বেশি ভালো হতো। সবসময় এই যে আমাদের মধ্যে একটা বিষয় যে আমরা স্টেজে বসবো, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সবসময় বিনয়ী হতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি জীবনে যত বেশি উপরে উঠি, আমাকে তত বেশি বিনয়ী হতে হবে। আপনি আপনার অথরিটি এক্সারসাইজ করবেন, ঠিক আছে, কিন্তু একজন মানুষ হিসেবে আরেকজনকে মানুষ হিসেবেই আপনার বিবেচনা করতে হবে। একজন, হয়তো আমি বা একজন জেলার একজন সর্বোচ্চ কর্মকর্তা ধরেন, সেও যেমন একজন মানুষ, একজন অটোরিকশা যিনি চালায়, তিনিও একজন মানুষ। তাকে মানুষ হিসেবে তার যে ন্যূনতম সম্মান, সেই সম্মানটা তাকে দিতে হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো, তোমাদের সকলেই সব সময়, সকলের পরিবার অর্থনৈতিকভাবে সচ্ছল না, সকলেই কিন্তু সমান না। কিন্তু এই বিষয়টা কিন্তু কখনো একজন মানুষকে এভাবে জাজ করবা না। একজনকে অবশ্যই তোমার সহপাঠী হিসেবে জাজ করবা, একজনকে তোমার খেলার সাথী হিসেবে জাজ করবা, একজনকে মানুষ হিসেবে জাজ করতে হবে। এই বিষয়টা তোমরা অবশ্যই মনে রাখবা। এবং সবশেষে আমাদের এই অভিভাবক সমাবেশের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যে শতভাগ পাস করতে যাচ্ছি এসএসসি পরীক্ষায়, সেই শতভাগ পাস যাতে আমরা অর্জন করতে পারি, এজন্য অভিভাবকরা চেষ্টা করবেন এবং আমাদের সম্পূর্ণ সহযোগিতা করবেন। ও আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আগামী মার্চ মাসের দিকে আমরা উপজেলা থেকে একটি কেন্দ্রীয় পরীক্ষা নিব সকল এসএসসি পরীক্ষার্থীদের, মডেল টেস্ট উপজেলা থেকে, একেবারে এসএসসি পরীক্ষা যেভাবে হয় সেভাবে। এবং সেখানে আমরা যারা উপজেলার যারা ভালো করবে তাদেরকে আমরা পুরস্কৃত করবে। তোমরা এখন থেকে প্রিপারেশন নাও। মনে করবা এসএসসি পরীক্ষা এপ্রিলে না, এসএসসি পরীক্ষা মার্চে। সেভাবে নিজেদেরকে প্রস্তুত করো। সেভাবে যদি প্রস্তুত করো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা খুব ভালো রেজাল্ট করবা। এবং এতদিন আমি বলে এসেছি শতভাগ পাস। আজকে থেকে এখানে যারা উত্তীর্ণ হয়ে গেছো টেস্ট পরীক্ষা, তোমরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা, আমি তোমাদেরকে টার্গেট দিয়ে দেবো জিপিএ 5। আমি চাই তোমরা শতভাগ জিপিএ 5 পাও। সেই প্রস্তুতি নিয়ে
সেই মানসিকতা নিয়ে তোমরা এগিয়ে যাও, ইনশাল্লাহ তোমরা শতভাগ জিপে 5 অর্জন করতে পারবা। এবং সবশেষে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আপনাদেরকে একটি করে লিফলেট দেওয়া হয়েছে, আপনারা কি পেয়েছেন? একটু লিফলেটটা উঁচু করে ধরতে পারবেন?